একেই বোধহয় বলে একে রামে রক্ষে নেই তাতে সুগ্রীব দোসর। এমনিতেই এশায়ার আতঙ্ক এবং তাতে দিদিমণি ভাইপুমণি সব ছটফট ছটফট করতে শুরু করে দিয়েছে। আর তার মাঝখানে নিদারুণ দুঃসংবাদ। যে সংখ্যালঘু ভোট, যে দুধেল গাইদের ভোট না পেলে সেখানে সামান্য স্প্লিট হলেই যে ক্ষমতা থেকে চলে যেতে হবে, সেই নিয়ে এত সমস্যা শুরু হয়ে যাওয়া। সত্যি দিদিমণি রাত্রে এবার ভালো করে ঘুমোতে পারবেন তো? একটা আধটা নয়, সাতটা ইনসিডেন্ট পর আপনাদের দেখাবো। তারপর আপনারাই নিজেরা বিচার করে দেখুন যে দিদিমণির ক্যাম্পে ঠিক কী ধরনের আতঙ্ক, কী ধরনের অশান্তির পরিবেশ শুরু হয়ে গেছে এশায়া শুরুর ঠিক আবহে। এমনিতেই তো এশায়া শুরু হতে সব ছটকে পালাচ্ছে, কিন্তু তার মাঝখানে একের পর এক কাণ্ড ঘটছে। প্রথমেই আমাদের নিয়ে যাব ভাঙড়। যে ভাঙড় সবসময় অশান্তির জন্য শিরোনামে আছে, যে ভাঙড়কে কবজায় নিয়ে আসার জন্য ওই নওশাদ সিদ্দিকীর পরিবার থেকে সদস্যকে নিয়ে আসতে হচ্ছে যদি সেখানে কোনো রকমে খেলাটা ঘোরানো যায়। আর সেখানেই নিজেদের মধ্যে যে খেলাটা শুরু হয়ে গেছে, সেটা এবার তৃণমূল কিভাবে সামাল দেবে। এখানে কিছুদিন আগেই শওকত মোল্লাকে এখানকার অবজারভার করা হয়েছে, পুরোপুরি দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এবং শওকত মোল্লার এখান দায়িত্ব পাওয়ার পরই সাথে সাথে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ, যারা বিবাদমান গোষ্ঠী নামেই এতদিন পরিচিত ছিল, নিজেদের মধ্যে খেয়েই মারামারি, একে অপরের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের ভয়ঙ্কর অভিযোগ, সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে তারা এক হয়ে গেছে, তারা হাত মিলিয়েছে এবং লক্ষ্য একটাই, শওকত মোল্লাকে তার নিজের ঔকাত বোঝানো। এতখানি পরিস্থিতি সেখানে জটিল হয়ে গেছে যে এই আরাবুল ইসলাম কাইজার আহমেদ মিলে যখন প্রেস কনফারেন্স করতে যাচ্ছে, না কোনো বিপক্ষ পার্টি নয়, বিজেপি নয়, তৃণমূলের দুই নেতা যখন প্রেস কনফারেন্স করতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে পুলিশ। এবং এই তৃণমূলের নেতারা প্রেস কনফারেন্স করে বলছে কিছু চোর, চিটিংবাজ, ফেরেববাজ ছাড়া শওকত মোল্লার সঙ্গে কেউ নেই। দ্বন্দ্বটা ঠিক কোথায় গেছে, রাজনৈতিক জায়গাটা ঠিক কোথায় গেছে, এই যদি ইস্যু হয় তাহলে ভাঙড়ের মতো জায়গা বা আশপাশের এলাকা, সেখানে কি সত্যিই ঘাসফুল ফোটার মতো জায়গা থাকছে, নাকি নিজেদের দ্বন্দ্বে আরও টলমলো হতে শুরু করবে, সংখ্যালঘু ভোটে আরও বড় স্প্লিট আসবে, আর সেটা হলেই সারে সর্বনাশ। ব্যাপারটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। ভাঙড় থেকে আপনাদের নিয়ে চলে যায় আরেক বীরভূমে। সেখানেও কাজিয়া কিন্তু তুঙ্গে। বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গড় হাজির কাজল শেখ, শিবির বদলের জল্পনা তুঙ্গে। মাথায় রাখতে হবে, এই কাজল শেখকে ভারত ছাড়া করবেন বলে কিছুদিন আগেই হুঙ্কার ছেড়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু সে তো বিজেপি তৃণমূলের টাসেল। সে সব পেরিয়ে তৃণমূলের অভ্যন্তরে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি চরমে উঠছে। আর সেটা যদি হয় তাহলে কি 2016 রিপিট টেলিকাস্ট আবার বীরভূমে দেখা যাবে? এই জল্পনায় কিন্তু বোলপুরের মাটিতে, বীরভূমের মাটিতে এখন টকবক করে ফুটছে। কেননা আপনারা জানেন, এই অনুব্রত মণ্ডল যখন জেলে গিয়েছিল তখন তৃণমূল বুঝেছিল যে বীরভূম হাতছাড়া হতে পারে, এবং সেই জন্য সমস্ত দায়িত্বটাই দেওয়া হয়েছিল কাজল শেখকে। এবং কাজল শেখ দায়িত্ব পাওয়ার পর ফুল ফোটাতে ভোলেননি, লোকসভা ভোটে যথারীতি ভালো ফল করেছেন। তারপর অনুব্রত মণ্ডল ফেরত এসছেন এবং এসে যাওয়ার পর তার সেই খিস্তিকাণ্ড হয়েছে। কিন্তু তারপরেই দেখা গেছে এই কাজল শেখের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনুব্রত মণ্ডলকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এখানে কোর কমিটি করে দিলেও বকলমে ক্ষমতা কিন্তু অনুব্রত মণ্ডলের হাতে আছে, আর সেটাই কি শেখ কাজল মেনে নিতে পারছেন না। যে কারণে কোর কমিটির বৈঠক, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে SIR নিয়ে আলোচনা হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের রীতিমতো আতঙ্কের জায়গা, সেই জায়গাতেই তিনি গড়হাজি। শুধু তিনি নন, আর একজন গুরুত্বপূর্ণ বিধায়ক এবং সেখানকার কোর কমিটির মেম্বার, তিনিও কিন্তু অনুপস্থিত আছেন। এবং এই স্প্লিট কিন্তু বীরভূমের রাজনীতিতে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট বড় অশনি সংকেত হয়ে উঠতে পারে। এইদিকে যখন দলের মধ্যেই এরকম স্প্লিট দেখা যাচ্ছে, এরকম গণ্ডগোল দেখা যাচ্ছে, তখন মনে হয় স্বয়ং উপর ওলাও সাথ দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের। কেন এই কথাটা বলছি? প্রয়াত তৃণমূল নেতা মইনুল হক টানা 5 বার কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে। এবার আপনারা বলবেন যে একটা মানুষ, একজন প্রাক্তন বিধায়ক, তিনি মারা গেছেন, হতে পারেন তিনি তৃণমূল করতেন, কিন্তু মৃত্যুর পর তাকে নিয়ে তৃণমূলের টেনশন বাড়লো, অশান্তির পরিবেশ তৈরি হলো, সংখ্যালঘু নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে এনার কথা বলছি, এটা বোধহয় ঠিক হচ্ছে না।
যদি এনার কথা বলতে হয়, হৃদরোগে মারা গেছেন মাত্র 63 বছর বয়সে, তাহলে তাহলে একটু পিছিয়ে যেতে হবে, একটু ফারাক্কা, একটু মুর্শিদাবাদের ইকুয়েশনটা বুঝতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে কেন বলছি উপরওয়ালাও বোধহয় চাইছে না যে তৃণমূলের একটু হলেও কোথাও শান্তি ফেরত আসুক। আপনাদের মাস কয়েক আগে ফেরত নিয়ে যাচ্ছি, যখন ওয়াক অফ প্রোটেস্টের নামে ওই তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রথমে জেলাগুলোকে একটু টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট দেব, এবং তারপরই আমরা হার হিম করার সন্ত্রাস দেখেছিলাম মালদা মুর্শিদাবাদে, যেখানে হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছিল, তাদের নিজ ভূমে পরবাসী হতে হচ্ছিল, এবং প্রাণ বাঁচাতে, সম্মান বাঁচাতে তাদের নদী পেরিয়ে অন্য হিন্দু এলাকায় চলে যেতে হচ্ছিল। ঠিক সেই সময়ে ফারাক্কার যিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের রয়েছেন মনিরুল ইসলাম, তার বাড়িও কিন্তু ছাড় পায়নি। সেখানেও প্রচুর পরিমাণে অ্যাটাক হয়েছিল এবং তার পরিবার মাত্র 2 মিনিটের জন্য বেঁচে গিয়েছিল। এতখানি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন মনিরুল ইসলাম সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই ঘটনা নিশ্চিতভাবে আপনাদের মনে পড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, এই মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরও দীর্ঘদিন কিন্তু নিজেদের গ্রিপের মধ্যে আনতে পারেনি। তারপর তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেখানে গিয়ে ঘাসফুল ফোটান এবং ধীরে 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 এই পুরো জেলাটাই তৃণমূলময় হয়ে ওঠে। এখন শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছেন, ফলে এই জেলায় বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্ব আমরা বারবারই দেখছি, এবং সেটা হুমায়ুন কবিরই মাঝে মাঝে স্পষ্ট করে দিচ্ছে মুর্শিদাবাদ জেলায় ঠিক কী অবস্থা রয়েছে। অন্যদিকে যে সংখ্যালঘু ভোটে ভর করে তৃণমূল কংগ্রেস জেতে, সেই সংখ্যালঘু ভোট আজকে নিজেদের প্রতারিত মনে করছে, এবং সেই জন্য বিভিন্ন সমীক্ষায় যারা ইতিমধ্যেই শুরু করেছেন, এমনকি সর্বভারতীয় সংস্থার সমীক্ষা, সেখানেও ইঙ্গিত আসছে মালদা মুর্শিদাবাদে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই জায়গা থেকে কংগ্রেসের পুনরুত্থান এখানে হতে পারে। বিশেষ করে যদি কংগ্রেস এবং বামেদের জোট হয়, আইএসএফ যদি সেখানে হাত মেলায়, তাহলে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যথেষ্ট রকমের খারাপ ফল করতে পারে, এবং এটা কি তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে? কেন প্রশ্নটা উঠছে? কেননা এই মনিরুল ইসলামের কাছেই হেরে গিয়েছিলেন 2021-এর নির্বাচনে মইনুল হক, কংগ্রেসের হয়ে 5 বার যিনি বিধায়ক হয়েছিলেন, এবং হেরে যাওয়ার পরই তিনি ক্ষোভে দুঃখে সোনিয়া গান্ধীর কাছে নিজের রেজিগনেশন পাঠিয়ে দিয়েছিলেন, কংগ্রেসটা ছেড়ে দিয়েছিলেন। আশা ছিল তৃণমূল কংগ্রেসে তিনি এন্ট্রি নেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে তাকে এন্ট্রি দেয়নি। কিন্তু রিসেন্ট কিছু সমীক্ষা নাকি ইঙ্গিত দিচ্ছে যে মনিরুল ইসলাম তিনি আর ফারাক্কাতে শেফবাজি হচ্ছেন না, এবং সেই জন্যই একটা অল্টারনেটিভ মুখের বোধহয় দরকার আছে। সেই জন্যই বোধহয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা যারা আছেন তারা ইঙ্গিত দিয়েছিলেন, এবং তারপর এতদিন দল ছাড়ার পর কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মইনুল হক। ইচ্ছা ছিল তাকেই বোধহয় প্রার্থী করা হবে, কিন্তু এখন তার মৃত্যুতে সেই জায়গায় কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেল। আবার একটা অল্টারনেটিভ মুখ খোঁজার প্রসেস কিন্তু চালু করতে হবে। অর্থাৎ ওই যে বললাম না যে উপরওয়ালাও বোধহয় চাইছে না। এবার এর মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক চলে এসছে। এই যে এসআইআর নিয়ে আতঙ্কের কথা বলছিলাম, তার জলজ্যান্ত উদাহরণ ডক্টর সুকান্ত মজুমদারের এলাকাতে উঠে আসছে। সেখানে বংশীহারি থানার করখা গ্রাম, সেখানকার এক দম্পতি আব্দুল মান্নান এবং লাভলি বেগম, তারা বাংলাদেশি। এই অভিযোগ গত 2 বছর ধরে পুলিশের কাছে ক্রমাগত রিপোর্ট করছেন স্থানীয় মানুষ এবং সুকান্ত মজুমদার নিজে, কিন্তু অভিযোগ পুলিশ সেখানে কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো ইন্টারোগেশন, তাদের কাছ থেকে ডকুমেন্ট যাচাই কিচ্ছু করছে না। আসলে এরাই তো ভোট ব্যাংক হয়ে রয়েছে, এরাই তো ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে, সুতরাং 14 তলার নির্দেশ ছাড়া এদের বিরুদ্ধে তদন্ত হবে কি করে? বাকিদের বিরুদ্ধে সব কিছু হতে পারে, এদেরকে সেফগার্ড রাখতে হবে। কিন্তু এসআইআর শুরু হওয়ার পরই এই দুজন, আব্দুল মান্নান এবং তার স্ত্রী লাভলি বেগম, তারা এলাকা ছেড়ে গায়েব হয়ে গেছেন, এবং স্থানীয় মানুষের যেটা বক্তব্য হচ্ছে যে এরা বাংলাদেশি, তো এরা বাংলাদেশে পালিয়ে গেছে। এরা বুঝতে পারছে এসআইআরটা হয়ে গেলে ঠিক কী অবস্থা হবে। অর্থাৎ এতদিন যাদেরকে দুধ কলা দিয়ে পুষে রাখা হয়েছে, যারা দুধেল গায়ের ভোট ব্যাংক হয়ে গেছে, এবং যাদের ভোট ব্যাংকের দাপটেই এই রাজ্যে এত দুর্নীতি, এত কিছু হয়ে যাওয়ার পরও দিদিমণি সেফলি বলতে পারেন যে মানুষ আমাদের পাশে আছে, সেই জায়গাটায় এবার কিন্তু ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সত্যিই যদি এসআইআর পশ্চিমবঙ্গে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা আজ থেকেই শুরু হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে এই যে দুধেল গায়েদের ভোট ব্যাংক, সেটা যে ফাঁকা হয়ে যাবে, সেই জায়গাটা ক্রমশ ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছে।
এর পাশাপাশি আরেকটাও খুব গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসছে, যেটা এর আগেই স্পেকুলেশন ছিল, যত ইলেকশন আসবে তত ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স তাদের দাপট কিন্তু বাড়বে, এবং বাড়বে এই জন্য নয় রাজনৈতিক প্রতিহিংসা, এই জন্য বাড়বে যে সত্যি এই রাজ্যে দুর্নীতির এত বড় দাপাদাপি শুরু হয়ে গেছে যার প্রভাব ভারতের ইন্টারনাল সিকিউরিটিটাকেও তছনছ করে দিতে পারে। আর সেটারই ইঙ্গিত দিতে গিয়ে ভয়ঙ্কর ইঙ্গিত উঠে আসছে। কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট চক্র এটা নিয়ে বড় সড়ো একটা জায়গা তৈরি হচ্ছিল, এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বিরাটি থেকে গ্রেপ্তার হওয়া আজাদ মল্লিক, যার আসল নাম হচ্ছে আহমেদ হোসেন, একজন পাকিস্তানি নাগরিক, সেফলি পশ্চিমবঙ্গে এসেছিল, থাকছিল এবং এখান থেকে ফেক পাসপোর্টের বিজনেসটা চালাচ্ছিল। বহু বাংলাদেশি, পাকিস্তানি তাদেরকে ফেক পাসপোর্টটা পৌঁছে দেওয়া হচ্ছিল। এখন এই আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন একে গ্রেপ্তার করার পর ইডি এবং সিবিআই এটা নিয়ে যথেষ্ট সক্রিয় হয়েছে, এবং এই যে পাসপোর্ট চক্রের নেক্সাস সেটাকে ভাঙার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। ফলে একাধিক জায়গায় রেড হতে শুরু করেছে, এবং সেরকমই একটা রেড হয়েছিল এক কাঠমিস্ত্রির বাড়িতে। 3 ভাই, একজন কাঠমিস্ত্রি, 2জন রাজমিস্ত্রি। দেখে মনে হবে না টালির চালের ঘর, সেখানে কিছু থাকতে পারে, ইডি বোধহয় ভুল করছে। কিন্তু দিনের শেষে যখন পুরোপুরি সার্চ অপারেশন শেষ হয়েছে, দেখা যাচ্ছে ঝুড়ি ঝুড়ি ফেক পাসপোর্ট সেখান থেকে বেরোচ্ছে। এখন এই পরিবারটার সঙ্গে কি সম্পর্ক ফেক পাসপোর্টের? যেটুকুনি প্রাথমিক তদন্ত এবং মিডিয়া রিপোর্ট থেকে উঠে আসছে সেটা হচ্ছে, জেলে থাকা অবস্থায় এদের সঙ্গে পাকিস্তানি এবং বাংলাদেশি যারা বন্দী তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, এবং এই রাজ্যের প্রশাসনের একটা বড় অংশের সহায়তায় তারা কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এদেরকে ফেক পাসপোর্ট সাপ্লাই করছিল। তাই এই ধরনের রেড কিন্তু এই রাজ্যে যে পাকিস্তানি, বাংলাদেশি ভুয়ো ভোটার হয়ে বসে আছে সেই ইঙ্গিতই দিচ্ছে। অর্থাৎ এখানে ওই একটা ভোটারের নামও কাটতে দেবো না, এই যে আন্দোলন হচ্ছে সেটা কি এই দুধেল পাকিস্তানি বাংলাদেশিদের অবৈধভাবে যারা ভারতবর্ষে রয়েছে তাদেরকে বাঁচানোর প্রক্রিয়া, সেই জায়গাটাও জমজমাট হচ্ছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, এই ইডি তদন্তের হাত ধরে কি সেই বৃহত্তর নেক্সাস ফেক পাসপোর্ট চক্রটাকে পুরোপুরি কি ভোটের আগে শেষ করতে পারবে? আর সেটা যদি হয়, সেটা নিশ্চিতভাবে অনেক পলিটিক্যাল ইকুয়েশন পশ্চিমবঙ্গে চেঞ্জ করে দেবে। এদিকে যখন ইডি সিবিআই তৎপর হচ্ছে, তখন মহামান্য সুপ্রিম কোর্ট তারাও কিন্তু সহায় হচ্ছে না। আমাদের স্মৃতির আড়ালে চলে গেছেন সন্দেশখালীর মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। তো সেই ঘটনায় কিন্তু নতুন করে নাড়াচাড়া শুরু হয়েছে। শেখ শাহজাহান তিনি জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। ভোট আসছে, আবার শেখ শাহজাহানকে বার করতে হবে, সন্দেশখালীতে তার দাপট দেখাতে হবে, পিঠের শিল্পকে আবারও জাগিয়ে তুলতে হবে, না হলে এত কিছুর পরও মানুষ কি করে সাথে থাকবে। আর তাই এখানে যখন তার জামিনের চেষ্টা করা হয়েছে সুপ্রিম কোর্টে, জামিন তো মেলেইনি, উল্টে সেখানে প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ এই রাজ্যে কি চলছে, এই রাজ্যে কাদের দিয়ে চলছে এবং কারা কি করছে, তার সবটাই মহামান্য সুপ্রিম কোর্টের নখো দর্পণে আছে। তাই পুরনো ট্রাস্টেড সোলজার যাদেরকে জেলে যেতে হয়েছে তাদের কিন্তু কোনো রেহাই মিলছে না, এবং যা সম্ভাবনা, যা ইঙ্গিত উঠে আসছে, আগামী দিনে এরকম বহু ট্রাস্টেড সোলজারকে তিহারের মাটিতে গড়াগড়ি দিতে হবে। আর সেটা যদি হয়, তাহলে মহামান্য সুপ্রিম কোর্টে যে খুব একটা আশার আলো থাকবে, সেইটাকে ঢাল করে যে বেরিয়ে আসার জায়গা থাকবে, এমন ইঙ্গিত কিন্তু আসছে না। তাহলে সারে সর্বনাশ কি ক্রমশ ঘিরে ধরছে? আর তাই এই সমস্ত কিছু ইকুয়েশনকে যদি এক ছাতার তলায় নিয়ে আসেন, একটাই শব্দ উঠে আসে, রাত্রে আমার ঘুম আসছে না। রাত্রে আর ঘুম আসার জায়গা থাকছে না। একদিকে এশায়ের আতঙ্ক, আর একদিকে সংখ্যালঘু সমীকরণ ঘেঁটে ঘ হয়ে যাওয়া। সব মিলিয়ে 26-এর আগে নিশ্চিতভাবে অশান্তির পরিবেশ বাড়ছে ঘাসফিল শিবিরের জন্য, দিদিমণির জন্য। কি বলবেন এই সংখ্যালঘু অঙ্ক ঘেঁটে ঘ হয়ে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।